খানবাড়ির শান বাঁধানো বাপাশের পুকুরে হাতে বড়শি নিয়ে চুপচাপ বসে আছে জাইন। শান্ত ধাতে চেয়ে দেখছে পুকুরে মাছের নড়াচড়া। যেই বড়শিতে থাকা টুপটাপ মাছ মুখে নিতে যাবে অমনি পাথর দিয়ে কেউ একটা ঢিল ছুঁড়ে মারল। তাই বড়শিতে মাছ লাগার পূর্বেই তা পালালো। জাইন চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে উপরের দিকে তাকাতেই চোখাচোখি হলো নুসরাতের সাথে। অমনি দাঁত বের করে ভেটকি মাছের মতো করে হাসল নুসরাত। হাত নাড়িয়ে বলল, জাইন ভাই, আপনার পেছন পেছন এখানেও চলে এসেছি। জাইন কথা বলল না, গম্ভীর মুখ করে ধ্যান দিল বড়শির দিকে। নুসরাত পাত্তা না পেয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ধীর পায়ে নিচের দিকে নেমে গিয়ে নির্দিষ্ট দূরত্ব রেখে বসল। শ্রবণেন্দ্রিয় বেয়ে ভেসে আসলো প্রশ্ন, কখন এসেছেন? এই তো 2 ঘন্টা হবে। জাইন পানির দিকে তাকিয়ে থেকে বলল, আর কে কে এসেছে? নুসরাত নির্বিকার চিত্তে উত্তর দিল, আমি, আহান আর আব্বা। দুজনের কথোপকথন এইটুকুই হলো। কেউ কাউকে আর কোনো প্রশ্ন করল না। কিন্তু পাশে বসে থাকা নুসরাত জাইনের বড়শিতে মাছ আটকানোর পূর্বেই মুখ দিয়ে শব্দ করে ভাগিয়ে দিল। এতে বিরক্ত হলেও তা জাহির করল না জাইন। আরশের ছোট মামা বছর 10 হয়েছে বিয়ে করেছেন। তার বড় ছেলে মেহুলের বয়স বর্তমানে 4। একসাথে 2টো বাচ্চা হওয়ায় ওনার স্ত্রী টুম্পা বাচ্চা দুটোকে সামলাতে হিমশিম খান। মেঘলা কিছুটা শান্ত প্রকৃতির হলেও মেহুল প্রচণ্ড চঞ্চল। বাড়ির বয়স্কা কর্ত্রী রোমানা খাতুন ছাড়া আর কাউকেই ভয় পায় না সে তেমন। নিজেকে এই বাড়ির বাদশা মনে করে পেট আগের দিকে দিয়ে হাঁটে। সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় বাড়ির এপাশে ওপাশে। মনে ভয় ডরের লেশমাত্র সম্ভাবনা নেই। নুসরাত এসেছে থেকে এই বাড়ির ইস্ত্রে পাকা ছেলেটা তার পেছনে লেগেছে, এক এক সময় এক একভাবে। যেমন কখনো তার গায়ে তেলাপোকা এনে ছুঁড়ে মারছে, কখনো বালুর দলা তো কখনো লেজ ছাড়া টিকটিকি। নুসরাত ভ্রু কুঁচকে শীতল চোখে দেখছে ছেলেটার আজগুবি কাণ্ড কারখানা। হুদাই তার সাথে এসে শত্রুতা করছে। চোখ দুটো তীক্ষ্ণ করে শিয়ালের মতো তককে তককে আছে কখন এই ছেলেকে চেপে ধরে উচিত শিক্ষা দেবে। তাই মাথায় চাপ না নিয়ে কাউচে এক পা তুলে বসে আরাম করে কামড় বসালো আপেলে। নির্লিপ্ত মুখটা হঠাৎ অদ্ভুত হাসির তোড়ে বেঁকে গেল। পেছন থেকে আসা ছায়া যখনই এগিয়ে এসে ঘাড়ের কাছে কিছু একটা রাখতে যাবে অমনি হাতটা চেপে ধরে ধপাস করে এনে ফেলল নিজের সামনে মেহুলকে। তীরের ফলার ন্যায় এক ভ্রু উঁচিয়ে শুধালো, বেয়াদব, বেয়াদবি হচ্ছে আমার সাথে। মেহুলের 2 হাত নিজের এক হাতে চেপে ধরে আরশোলাটা নিজের অন্য হাতের মধ্যে নিল। ঘৃণিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে চেপে ধরে রাখা মেহুলের পানে তাকালো, যে এখন তার হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টায় হাত পা ছুটছে। নুসরাত ছেড়ে দিল না। শক্তি লাগিয়ে হাতের তালু দিয়ে ঠাস করে গাল বরাবর একটা থাপ্পড় বসালো। দাঁত কিরমির করে বলল, আর আমার সাথে বদমাইশি করবি? মেহুল 2 পাশে মাথা নাড়িয়ে না জানালো। মনে মনে তখন ভেবে ফেলেছে এখান থেকে বের হয়েই কিভাবে প্রতিশোধ নেবে। পা দিয়ে লাথি মারার চেষ্টা করতেই টুম্পা এসে দুজনকে পেয়ে গেলেন ঝগড়া করতে। ছেলের কাণ্ডে ধমকালেন তিনি, মেহুল, সম্মান দাও, বড় বোন হয় তোমার। মায়ের ধমকে ছটফট থেমে গেল মেহুলের। হাত ঢিলে করে দিতেই কোর্ধান্বিত নয়নে নুসরাতকে দেখে চলে যেতে নেবে মুখ ঝামটা মেরে নুসরাত রসিয়ে রসিয়ে জানতে চাইল, আন্টি, মেহুলের খতনা হয়ে গেছে? ভদ্রমহিলা 2 পাশে মাথা নাড়িয়ে নিষ্পাপ ভঙ্গিতে বললেন, না তো মা। নুসরাত ঠোঁটে হাত চেপে ধরল বিস্ময়ের ভান করে। বলল, যত তাড়াতাড়ি পারুন সুন্নতে খতনা করে ফেলুন। এই তো বয়স খতনা করার, আমার মনে আছে। আমাদের আহানের 2 বছরে পাখি কাটা হয়েছিল।
এমনকি ইরহামেরও। মিথ্যাটুকু অনায়াসেই বলে হাসল সে। মনে মনে নিজেকে বাহবা দিল এত গুছিয়ে মিথ্যা বলা নিয়ে। ইরহাম তার ১৩ দিন আগে পৃথিবীতে ল্যান্ড করেছে। সে কিভাবে জানবে কখন ইরহামের খাতনা হয়েছে? যাই হোক, মিথ্যে তো বলাই যায়। এই মহিলা তো আর জানে না ইরহাম আগে পয়দা হয়েছে নাকি সে। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা মেহুলের দিকে তাকিয়ে ঠোঁট চোখা করে ভেঙাল। ভ্রু চিয়ে ইশারায় জানতে চাইল, আর পাঙ্গা নিবা আমার সাথে? মেহুল নুসরাতকে ঠাট্টা করে হাসল। মনে করল তার মা মানা করবে, কিন্তু নুসরাতের সাথে সুর মিলিয়ে একই তালে বললেন তিনি, ঠিক কথা মনে করিয়েছ মা, আল্লাহ তোমার ভালো করুক। আমি আজই ওর বাবার দাদির কানে কথাটুকু তুলব। নুসরাত বিনয়ী হাসল, মিনমিন করে বলল, হ্যাঁ হ্যাঁ, মানুষকে এভাবে বাঁশ দিয়ে সাহায্য করাই তো হলো আমার দায়িত্ব কর্তব্য। রাত ১১টার সময় খাবার টেবিলে খাবার খেতে বসল সবাই। খাবার টেবিলে রাখার আগেই আহানা নুসরাত এসে ২ হাত পা মেলে আরাম করে বসে পড়ল। নুসরাত কোনো বাকবিতণ্ডায় লিপ্ত হলো না। নির্লিপ্ত মুখে ভাত বেড়ে নিয়ে মুখে তোলার প্রস্তুতি নিল। খাবারের পদের ক্ষেত্রে গরুর মাংস পছন্দের খাবার নুসরাতের। এই পদটা টেবিলে থাকলে অন্য কোনো খাবারের দিকে চোখ তুলে তাকায় না সে ভুলেও। তাই আজও একই কাণ্ড ঘটল। গরুর মাংসের বাটি সবার আগে টেনে নিল নিজের দিকে। পাশ ঘেঁষে বসা আরশ হাত বাড়িয়েছিল নেওয়ার আশায়। তা গুটিয়ে নিতে হলো রমণীর উৎসুকতায়। ইসরাত মুরগির মাংস বেশি পছন্দ করে, আহানও একই। নুসরাত তো কখনো কখনো বলে, পোলট্রি চিকেন খেয়ে পোলট্রি মুরগির মতো হয়ে যাচ্ছে দুজনেই। এতে বিশেষ পাত্তা দেয় না কেউই, কারণ সৈয়দ বাড়ির ভেতর নুসরাত একমাত্র ফালতু কথা বলায় উস্তাদ। জাইনের আবার খাবারের ক্ষেত্রে ভিন্নতা, সে পছন্দ করে ছাগলের মাংস। রুমানা খাতুন ইসরাতকে বিশেষ পছন্দ না করলেও নাতিদের পছন্দ অনুসারে রেখেছেন খাবারের সকল পদ। আরশ আর নুসরাতের জীবনেও কোনো কিছুতে মিল না হলেও খাবারের ক্ষেত্রে একটু আধটু মিলে যায় পছন্দ। যেমন নুসরাতের গরুর মাংস পছন্দ, আরশের ক্ষেত্রেও তাই। ব্ল্যাক কফি দুজনেই অপছন্দ করে, তবুও মুখ কুঁচকে গলাধঃকরণ করে। সবজির ক্ষেত্রে নুসরাতের অপছন্দের তালিকায় সর্বপ্রথম করল্লা, আর আরশের পছন্দের তালিকায় সর্বপ্রথম এই সবজিটা। আরশের অপছন্দ হলো ফুলকপি, নুসরাতের আবার তা পছন্দ। শুটকি পছন্দ নুসরাতের, আরশ আবার তা ২ চোখে ঘৃণা করে। স্পাইসি খাবার সৈয়দ বাড়ির কারোরই মুখে রোচে না, তাই খাবারে মরিচের পরিমাণ সবসময় কম থাকে। আরশ ঝাল খাবার পছন্দ না করলেও মিষ্টি আর টক খাবার একদম ২ চোখে দেখতে পারে না। এদিকে মিষ্টি আর টক খাবার নুসরাতের পছন্দের শীর্ষ তালিকায়। গরুর মাংস বাটি থেকে নিতে গিয়ে বারবার হাত ফসকে গেল নুসরাতের। আরশ হয়তো খেয়াল করল তা। হাত বাড়িয়ে টেনে নিল এক প্রকার চামচ। নুসরাত ঠোঁট চোখা করে কিছু বলতে নেবে আরশ চুপচাপ প্লেটে চামচ ভরে ভরে মাংস তুলে দিল। ধমকে উঠে বলল, খা। নুসরাত বিমুট আঁখি পল্লব নিয়ে তাকিয়ে রইল। জিজ্ঞেস করল, ধমকাচ্ছেন কেন? আশ্চর্য। আরশ কথা বলল না। গরুর মাংস প্লেটে নেওয়ার জন্য চামচ হাতে নিতেই নুসরাত এমনি সেধে বলল, আরশ ভাই, আমি বেড়ে দেই। আরশ মানা করে দেবে ভেবে নড়ে চড়ে বসল। মনে মনে প্রহর গুনল মানা করার, কিন্তু তাকে অবাক করে দিয়ে আরশ হাত সরিয়ে নিল। ইশারায় বোঝালো বেড়ে দিতে। অস্ফুটে উচ্চারণ হলো, হুম। আরশের রাজি হয়ে যাওয়ায় মোটেও খুশি হলো না নুসরাত। মেঘের আধারে ঢেকে গেল উজ্জ্বল মুখশ্রীটুকু। মিনমিন করল নিজ মনে, নিজে বেড়ে খানা ভাই, আমাকে বলছিস কেন? আরশের কানে কথাগুলো গেলেও প্রতিক্রিয়া দেখালো না। বুকে হাত ভাঁজ করে তাকিয়ে দেখল নির্নিমেষ দৃষ্টিতে খাবার বেড়ে দেওয়া চিকন হাতটা।
বাটি উল্টে ঢেলে দিতে দিতে নুসরাত প্রশ্নাত্মক কণ্ঠে জানতে চাইল, আরও লাগবে আরশ ভাই? আরশ মানা করার পূর্বেই পুরো বাটি আরশের প্লেটে দেখা গেল। নুসরাত আরশের দৃষ্টি উপেক্ষা করে ঠোঁট বাঁকিয়ে হেসে খাবারে ধ্যান দিল। সাধারণ এই দৃশ্য সাধারণ ঠেকল না সামনে বসে রুমানা খাতুনের নিকট। নাতিরমন প্রাপ্তবয়স্ক মেয়েটার দিকে হাঁ করে পলকবিহীন তাকিয়ে থাকা বয়স্কার নিকট অদ্ভুত ঠেকল। খাবার বেড়ে দেওয়া একে অন্যের প্লেটে এটাও মনে সূক্ষ্ম তেততার সৃষ্টি করল। চামচ শব্দ করে ফেলে দিয়ে কিছু বলতে নেবেন, মুখ আটকালেন। গলবিলে দলা পাকানো কথাটুকু গিলে নিলেন আলগোছে। সবার দৃষ্টি নিজের দিকে উপলব্ধি হতেই বললেন, আগামীকাল মেহুলের খাতনা করা হবে। আতিক খাতনাওয়ালা নিয়ে এসো সকাল সকাল। নুসরাত ঠোঁট উঁচিয়ে তাকালো খাবার টেবিলে একপাশে গোমরা মুখে বসে থাকা মেহুলের দিকে। দৃষ্টতা নিয়ে তাকিয়ে রইল। যেই মেহুল এদিকে তাকালো অমনি চোখাচোখি হলো দুজনের। মেহুলের বিনা আর্তনাদে অসহায় মুখখানা দেখে মুখের ভেতর থাকা খাবার না চাইতেও ছিটকে বেরিয়ে আসলো নুসরাতের। খিলখিলিয়ে হেসে উঠল পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে। আহান নুসরাতের হাহা করে হাসি দেখে ঠোঁট টিপল নিজের হাসি আটকানোর জন্য। হলো না। নিজেও কাহিনী না জেনে সুর মিলিয়ে হেসে উঠল। ঘড়ির কাঁটায় তখন কাঁটায় কাঁটায় 11টা বাজছে। মেহুলকে অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা চলছে খাতনা করার জন্য, কিন্তু কোনোভাবেই সে রাজি না। 2 হাত পা ছড়িয়ে বাড়ির মেঝেতে শুয়ে আছে, সাথে ঘোঁত করে নিজের মনের রাগ ক্ষোভ প্রকাশ করছে। যেই সে নুসরাতের ওভাল আকৃতির মেসিবান করা হাস্যরস মুখটা দেখছে, তখনই ইচ্ছে করছে চুল ছিঁড়ে মুখে আঁচড় কাটতে। রাগ রাগ চোখ মুখে তাকিয়ে থেকে অনেকক্ষণ চেঁচালো। কেউই কানে তুলল না মেহুলের আত্মচিৎকার। নুসরাত এক পা চেয়ারে তুলে বসে আরাম করে আপেলে কামড় বসাতে বসাতে হাসল সবার অগোচরে। এতে হয়তো মেহুলের রাগে ঘি ঢালল। হাতের কাছে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারল তার দিকে। সেকেন্ডের ভেতর উড়ে এসে পড়তে নিল তার নাক কপাল বরাবর। তার পূর্বেই বিমূর্ত হয়ে বসে থাকা নুসরাতকে একটানে সেখান থেকে সরিয়ে নিল একটা শক্তপোক্ত হাত। নুসরাত হকচকিয়ে দেখল মেহুলকে। চোখ মুখ বিস্ময়ের অন্তর্ভুক্ত। নাসারন্ধ্রে কস্তুরীর ঘ্রাণ প্রবেশ করতেই মাথা উপরে তুলে তাকালো। চোখাচোখি হলো নিষ্প্রাণ কালো বলয়ের আখি যুগল। কানে ভেসে এলো, ব্যথা পেয়েছিস? নুসরাত রোবটের ন্যায় মাথার 2 পাশে দুলিয়ে না জানালো। মেহুলের দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে হাসল তাচ্ছিল্য করে। তাকে টার্গেট করে নিক্ষেপ করা ফুলদানিটা ফসকে যাওয়ায় কিছুক্ষণ পূর্বের হামলার কথা ভুলে গিয়ে জিভ বের করে ভেঙালো আবারও। বুড়ো আঙুল উল্টে দেখালো কাঁচকলা। মেহুল তেড়ে আসতে নেবে তার আগেই খানবাড়িতে পদার্পণ ঘটল খতনাওয়ালার। লোকটার সে কি ভীষণ তাড়া। এসেই তাড়া লাগালেন ওনার শিগগিরই ফিরে যেতে হবে, তাই তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে আসার জন্য। মেহুল লোকটাকে দেখে পালিয়ে যেতে চাইল দৌড় দিয়ে। খপ করে হাতের মুঠোয় চেপে ধরল তাকে সার্থক। টেনে হিঁচড়ে নিয়ে চলল রুমের দিকে। মেহুল চেঁচাচ্ছে, ভাইয়া ব্যথা লাগবে, ভাইয়া আমি যাব না। নুসরাত আপু বলেছে ব্যথা লাগবে, ব্যথা। নুসরাত রাগ করে কপালে ভাঁজ ফেলে বলল, আমি কখন বললাম ব্যথা লাগবে? মেহুলকে কাঁধে তুলে নিয়ে যেতে যেতে স্বার্থ বলছে, আরে কিসের ব্যথা, কোনো ব্যথা ট্যাথা লাগবে না, এই যাবি আর এই আসবি। মেহুল গলা ফেরে চিৎকার করলেও কেউ ধ্যান দিল না এতে। রুমানা খাতুন ততক্ষণে এসে ড্রয়িং রুমে হাজির হয়েছেন। খাতনাওয়ালার সাথে কথা বলা শেষে দুজনেই এগোলেন সম্মুখে। নুসরাত সেটা খেয়াল করেই আরশের থেকে দূরত্ব বাড়িয়ে কোমরে 2 হাত রেখে দাঁড়ালো। আরশের সম্মুখে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে কিয়ৎকাল উপর নিচ দেখালো। 2 ভ্রুর মাঝে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, ব্রো
তোমার হয়েছে? আরশ দুই ভ্রু নাচিয়ে জানতে চাইল, কি? নুসরাত ইশারা দিয়ে কিছু একটা বোঝালো। ইশারায় বোঝানোতে রপ্ত থেকে অস্পষ্টে উচ্চারণ করল, আরে ওই সব। আরশ নুসরাতের হেয়ালিতে মেজাজ খোয়ালো পরক্ষণেই। নাক মুখ কুঁচকে চেঁচালো, কী সব? কী হবে? আরে বোঝেন না? আবারও চোখ দিয়ে ইশারা করল আরশকে। না চাইতো এবার ধৈর্য হারিয়ে তেড়ে আসলো নুসরাতের দিকে আরশ। বিকট শব্দে হুঙ্কার দিল, না বুঝি না, মুখ দিয়ে বল বেয়াদব। নুসরাত আরশের থেকে নির্দিষ্ট দূরত্ব তৈরি করল পিছু সরে যেতে যেতে। ঠোঁটে হাসি ঝুলিয়ে নির্লজ্জের মতো শুধালো, আপনার সুন্নতে খাতনা হয়ে গেছে আরশ ভাই। আরশ ক্রোধে চোখ মুখ লাল করে গজরালো। দাঁতের কপাটি চেপে রাগ নিয়ন্ত্রণে আনতে চাইল। নুসরাতের ভ্যাটকানো দেখে তা আরও বৃদ্ধি পেল। কটমট করে দাঁতের কপাটি পিষল। মুখ দিয়ে হিসিয়ে বের হয়ে আসলো, না, তুই আর তোর বাপ এসে খতনা করবি বলে বসেছিলাম, আয় করে দে খতনা। নুসরাত দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা চালালো। না পেরে হাত দিয়ে ঠোঁটের হাসি চাপিয়ে বলে উঠল, কাঁচি, বটি, তুলা, স্যাভলন আর যা যা প্রয়োজন নিয়ে আসি। 1 মিনিট অপেক্ষা করুন আরশ ভাই, আমি এই যাচ্ছি আর আগামী 3 দিনের ভেতর চলে আসছি। নুসরাত নিজের এমন বেহায়াপনায় মোটেও লজ্জা পেল না, উল্টো আরশের এমন রেগে যাওয়ায় বেশি অবাক হলো। নিত্য নতুন একই ঘটনা ঘটার পর একটা লোক কিভাবে তার উপর সেম কাহিনীর জন্য রেগে যায় তা ভাবতে গিয়ে মাথায় জট পাকিয়ে গেল। তবুও জট ছাড়ানোর চেষ্টা না করে আরশকে আবারও জ্বালাতে ব্যস্ত হলো মন প্রাণ কাজে লাগিয়ে। চোখ তুলে উপরে তাকাতেই থাবা দিয়ে ঘাড় চেপে ধরল আরশ তার। কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, নুসরাত, খুব বার বেড়েছিস তুই। মেয়েটা হাসল। আরশের হাত থেকে ঘাড় ছাড়ানোর চেষ্টা করল না। গা ঘেঁষে দাঁড়িয়ে দাঁত বের করে হেসে কিছু বলতে নেবে কানে ভেসে এলো কিছু শব্দ। আর যদি একটা ফালতু কথা বকিস তাহলে মাথায় তুলে আছাড় মারব তোকে। নুসরাত অবাক কণ্ঠে জানতে চায়, কোথায় কি বকলাম? আরশ ভ্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে জানতে চায়, তাহলে এতক্ষণ কি করছিলি তুই? আমি তো শুধু বলছিলাম। নুসরাতের কথা শেষ হতেই ঘাড়ের কাছে চেপে ধরা হাতটা আরও শক্ত হয়ে আসলো। আরশ হুঁশিয়ারি দিল, আর যদি বলিস তাহলে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেব। নুসরাত রাগ করল, মৃদু আওয়াজে আওড়ালো, তো ফেলে দেন না, আমি কি ভয় পাই নাকি? আরশ তর্জনী আঙুল দিয়ে নুসরাতের কপালের কাছে দুটো টোকা দিয়ে শুধায়, এখানে মস্তিষ্ক বলতে কোনো জিনিস আছে? না, নেই। আমি বাদে আপনার আর আপনার 14 গোষ্ঠী শুধু আছে। আরশ চুটকি বাজালো। ঠোঁটে স্মিত হাসির রেখা খেলে গেল। বলল, রাইট, ইউ আর রাইট নুসরাত নাসির। মাছ ধরার জন্য গতকাল লোক আনানো হলেও জালে তেমন মাছ আটকায়নি, তাই আজ আবারও আনানো হয়েছে তাদের। প্রায় 30 মিনিট অতিবাহিত হওয়ার পর পেছনের পুকুর থেকে বড় একটা রুই মাছ উঠেছে জালে। সেই নিয়ে হট্টগোল চলছে সবার মাঝে। নুসরাত আর আহান পাশাপাশি বসে পুকুর পাড়ে জালে মাছ ধরা দেখছিল। দেখা শেষে বিরক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য খানবাড়িতে। হোয়াইট লেগ জিন্সের পেছন ঝেড়ে নিয়ে যেই মাথা ঘোরাতে নেবে অমনি ধপাস করে পানির মধ্যে শব্দ হলো। বাড়িতে আর ফিরে যাওয়া হলো না তার। চোখ দুটো রসকল্যাণায় হয়ে গেল প্রকট। পানির মধ্যে খাবি খাওয়া ছটফট করতে থাকা ইসরাতের ফ্যাকাশে হয়ে আসা মুখটা অক্ষিকোটরে অন্তর্গত হলো। কণ্ঠে মারাত্মক অস্থিরতা নিয়ে চেঁচালো, জাইন ভাইয়া, ইসরাত পানিতে পড়ে গেছে, বাঁচান ওকে। জাইন প্রথমে পরিস্থিতি ঠাউর করতে পারল না। যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে হাজারো বুদবুদ উপরের দিকে উঠে নিচের দিকে তলিয়ে গেছে মেয়েটা।
হাত পা অনবরত পানিতে ঝাপাঝাপির আওয়াজ হলো। একই সাথে কানের কাছে নুসরাতের চিৎকার, এই জাইন ভাই, ইসরাত সাঁতার জানে না। আরে ভাই, এমন দাঁড়িয়ে আছেন কেন? নামুন না পানিতে। জাইনকে থম মেরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত নিজে সিঁড়ি ভেঙে দৌড়ালো পানিতে নামার জন্য। ভুলে বসলো সেও তো সাঁতার জানে না। আনাডি এই ক্ষেত্রে। পায়ের পাতায় পানি লাগার আগেই ছিটকে এসে একদলা পানি লাগলো নুসরাতের গায়ে। কানে ভেসে এলো জাইনের স্বর, আমিও সাঁতার জানি না। মাথায় গাঁথল কি সেই কথা বোঝা গেল না। নুসরাত চোখের পলক না ফেলে তাকিয়ে রইল খাদকের মতো পুকুরটার দিকে। দিক বিদিক ভুলে শূন্য মস্তিষ্কে নিজেও লাফিয়ে উঠে পানিতে নেমে গেল। পুকুরে নামার পর বুঝল কত বড় ভুল করেছে সে। হাত পা ঝাপটে যত উপরের দিকে উঠে আসলো তত তলিয়ে গেল অন্ধকারের দিকে। মনে হলো রাক্ষসের মতো গিলে নিচ্ছে তাকে নিজের ভেতরে পুকুরটা। শ্বাস নেওয়ার জন্য হাঁ করতেই নাকে মুখে পানি ঢুকে কুকু করে কেশে উঠল। হাঁপুড়ের ন্যায় চোখের পাতা ঝাপটালো বাঁচার আশায়। সামনের আলো আচ্ছন্ন দুনিয়া দেখার লোভে। সম্ভব হলো না। আধারে ছেয়ে গেল সবটুকু। ঠোঁট চেপে চোখ বন্ধ করে নেওয়ার পূর্বে অক্ষি কোটরে ভাসল তার দিকে দ্রুততার সহিত ধেয়ে আসা একখানা মুখ। নিজের বিভ্রমে নিজেকে তাচ্ছিল্য করে হাসল। বাঁচার আকাঙ্ক্ষাটুকু হারিয়ে গেল অচিরেই। কানের কাছে তখন সাইরেনের মতো শব্দ হচ্ছে। হয়তো জানকবজের ফেরেশতা আসছেন তার নিকট জানকবজ করতে। অপট হাত পায়ে পানিতে ঝাপটানো থামিয়ে হাল ছেড়ে দিল। মৃত্যুকে দুই হাতে আলিঙ্গন করতে তলিয়ে গেল নিচের দিকে। বন্ধ চোখের পাতায় ভাসল আরও সে সাদা কালো অসহায় কর্ধে লাল হওয়া চেহারাটা। ঠোঁটে আবারও ভেসে উঠল করুণ হাসি। খুব কাছ থেকে নিজের মৃত্যুকে দেখতে পেল সে। নিজের অন্তিম মুহূর্তের প্রহর গুনল মস্তিষ্কের স্নায়ুকোষ জোরে। কখন এসে ধরা দেবে সেই মুহূর্ত? না চাইতো মুখ দিয়ে অস্পষ্ট স্বরে কয়েকটা শব্দ উচ্চারণ হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণে খানবাড়ির সবাই আসলো ততক্ষণে পানিতে থাকা মানুষগুলোর অস্তিত্ব ডুবে গেছে। শান্ত পানিতে বুদবুদ উঠছে উপরে শুধু। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই ধরাম করে পানিতে আবার শব্দ হলো। লিপি বেগম যখন দেখলেন পুকুরের পানিতে তার ছোট ছেলে তখন কিছু বলতে ভুলে গেলেন। হেলাল সাহেব হেরে গলায় পেছন থেকে ছেলে মেয়েদের নির্বুদ্ধিতায় চেঁচাচ্ছেন, চারটার একটাও সাঁতার জানে না, বোকাদের মতো ঝাঁপালো কিভাবে পানিতে। আহান কিয়ৎকাল বর্তমান পরিস্থিতি দেখল গোল গোল চোখ দুটো দিয়ে। পানিতে নামার জন্য পা টিপে টিপে সিঁড়ি ভেঙে নামল। ভয়ার্থহীন মুখে পানিতে পা রাখার পূর্বেই এক হাতে স্বার্থ টেনে নিল তাকে। ভ্রু চেয়ে জানতে চাইল, কোথায় যাচ্ছ পিচ্চি? আহান নিজের টি শার্ট টেনে ছাড়িয়ে নিল। মুখে বিরক্তির ছাপ। নাক ফুলিয়ে বলল, সবাই পানিতে নেমে গেছে দেখছো না, আমিও নামছি, যাতে পানি থেকে কোনো সূত্র আবিষ্কার করতে পারি। স্বার্থ দেখল আহানের বোকা বোকা গুলুমুলু মুখটা। দুই আঙ্গুলের সাহায্যে গাল শক্ত করে টেনে দিয়ে বলল, সাঁতার জানো তুমি? আহানের নির্লিপ্ত উত্তর, না। তাহলে কোন সাহসে তুমি নামছো? আহান কোনো জুৎসই শব্দ খুঁজে পেল না বলার জন্য, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। ততক্ষণে নাসির সাহেব আর হেলাল সাহেব দুজনেই পানিতে নেমে গেছেন। পটু হাতে অগ্রসর হচ্ছেন অন্ধকার গহ্বরের দিকে। একে একে জালুয়ারাও নিজেদের জাল নিয়ে পানিতে নামছেন। পাড়ে দাঁড়ানো লিপি বেগমের মুখটা কালো বর্ণ ধারণ করে থমথমে হয়ে গেছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে পারলে এই মুহূর্তে এই বাড়ি থেকে প্রস্থান নিতেন। শুধু নিজের অপারগতার জন্য দাঁড়িয়ে আছেন। সিঁড়ি ভেঙে নিচে নেমে আহানের হাতের কবজি চেপে ধরলেন নিজের হাতের মুঠোয়। বিড়বিড় করে আওড়ালেন,
আল্লাহ আল্লাহ করে সবাই সুস্থ হয়ে ফিরুক, পানি থেকে ফিরুক, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না আমি। গাড়ির ব্যাকসিটে বোন আর ভিক্টরের মাঝখানে চুপচাপ বসে আছে মাহাদি, মুখটা গোমরা। দেখেই বোঝা যাচ্ছে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে তাকে। মাহাদির পরিবার আজ মেয়ে দেখতে যাচ্ছে মীরা বাজার। অনিকার মুখটা খুশিতে প্রফুল্ল হলেও মাহাদির মুখটা অন্ধকার। সব কিছু বিরক্ত বিরক্ত ঠেকছে তার নিকট। মমকে পাত্রী হিসেবে না করতেই পরের দিন থেকে একের পর এক পাত্রীর ছবি নিয়ে তার সামনে হাজির পুরো পরিবার। 2 দিন যাবৎ কোনো রকম না করে সবাইকে টলানো গেলেও আজকে কাউকে টলানো গেল না। একদম বগল দাবা করে নিয়ে এসেছে পাত্রী দেখতে। গাড়ি চলতে চলতে একসময় এসে নিজ গন্তব্যে থামল শব্দ করে। হর্ন বেজে উঠল। আর এতেই চিন্তাকরণ থেকে বের হয়ে আসলো মাহাদি। মুখটা গম্ভীর করে ধূপধাপ পায়ে নামল গাড়ি থেকে। হাতে কালো রঙের কোট, গ্রে কালার শার্ট ইন করে পরা কালো প্যান্টের সাথে। শার্টের হাতা কবজি পর্যন্ত গোটানো। উপর থেকে একদম ফিটফাট, পায়ে শুয়ের জায়গায় একজোড়া স্যান্ডেল। অনিকা যখন সেটা খেয়াল করল তখন জিজ্ঞেস করল, এই জুতা কোথা থেকে নিয়ে এসেছো তুমি? মাহাদি বিরক্ত ভঙ্গিতে বোনের দিকে তাকিয়ে বলতে নিল কাবার থেকে। তার আগেই নেত্রকোনায় ভাসল পায়ের জুতো জোড়া। কপালের ভাঁজ নিমিষেই শীতল হয়ে গেল। মুখ ফসকে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে।